আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে সুখ পাখি গল্পের ৩২ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মিট উইথ ইয়োর নিউ লেকচারার মিস্টার তীব্র রেজা তালুকদার, গ্র্যাজুয়েটেড ইন ইকোনমিক্স। সবগুলো নজর একযোগে তীব্রর দিক বর্তালে অপ্রস্তুত হয় সে, কিন্তু ধরা দেয় না। তামাটে ঠোঁট দুদিকে স্বল্প ছড়িয়ে মৃদু হাসল, ছোট করে বলল, হ্যালো। ফোরকান ওকে বললেন, মিস্টার তালুকদার, আপনি চাইলে কিন্তু আজকে থেকেই ক্লাস নিতে পারেন। এতে খুব দ্রুত ফ্রিও হয়ে গেলেন আপনার স্টুডেন্টদের সঙ্গে। তীব্রর মুখের ওইটুকু হাসিটা সহসা দপদপ করে নিভে যায়। ছোট্টখাট্ট বাজ আছড়ে পড়ে তালুতে। ভেতর ভেতর ফোরকানের উপর ফুঁসে উঠল সে। ঠোঁট গহ্বরের মধ্যে লুকোনো দাঁতগুলোকে গায়ে গায়ে পিষে ধরল সজোরে। ইচ্ছে করছে এক থাপ্পড়ে ব্যাটাকে পুরো দুনিয়া ঘুরিয়ে আনতে। সে কেবল পরিচিত হতে এসেছে আজ। ক্লাস নেওয়ার একটা প্রস্তুতি আছে না, নিয়েছে সেটা? নেয়নি, কিভাবে নেবে? এই আদর্শ শিক্ষকের বেশ ভাবতে ভাবতেই তো দিন কাটিয়ে ফেলেছে। বলা নেই কওয়া নেই ক্লাস নিতে বলে দিলেই হলো। আরে ব্যাটা, সময় তো দিবি নাকি? জীবনে নিজের জন্য বই ছয়নি, সেখানে হঠাৎ করে এদের কি পড়াবে? কিন্তু বুদ্ধিতে প্রখর আর আত্মস্থে তৎপর তীব্র সময় লাগেনি নিজেকে সামলাতে। এখন মুখের উপরে প্রস্তাব নাকচ করলেই বিপদ। নিষ্ঠাবান শিক্ষক হওয়া থেকে এক ধাপ পিছিয়ে যাওয়ার জোরাল আশঙ্কা। ফোরকান ওকে চুপ দেখে বললেন, এনি প্রবলেম মিস্টার তালুকদার? আপনি আজকে ক্লাস নিতে না চাইলেও কোনো সমস্যা নেই। তীব্র মুখের কাছে হাত নিয়ে কাশল দুবার। ঠোঁটের ডগায় চমৎকার হাসির সাইনবোর্ড ঝুলিয়ে বলল, নো স্যার, আইল টেক ক্লাস ফ্রম নাও। খুশি হয়ে গেলেন ফোরকান। দ্বিতীয়বার তুষ্টতায় উপচে এলো দৃষ্টি। এই কলেজে এখন অবধি যতগুলো শিক্ষক তিনি দেখেছেন, এক একটা চূড়ান্ত পর্যায়ের ফাঁকিবাজ। ক্লাসের কথা উঠলেই ওদের পেট কামড়ায়, শরীর খারাপ করে। কেউ তো সময়ের আগেই বেরিয়ে আসে। ওই জন্যেই প্রতিষ্ঠানটার কিছু হচ্ছে না, নিতান্তই যাচ্ছে তাই অবস্থা। তার মধ্যে তীব্রর এই আগ্রহে ভীষণ রকম প্রসন্ন হলেন তিনি। ওর কাঁধ ছুঁয়ে বললেন, অল দ্য বেস্ট, আমি এখন আসি। আপনি তাহলে আপনার স্টুডেন্টদের সঙ্গে একটা ভালো সময় কাটিয়ে ফেলুন। তীব্র হাসল, জোর করে ভেতর থেকে হিচড়ে আনা হাসি। একপাশে অল্প মাথা নাড়তেই কক্ষ ছাড়লেন ফোরকান। তীব্র জ্বলন্ত চোখে প্রস্থান দেখল তার। মন চাইল ছুটে গিয়ে এই দোতলা থেকে ওটাকে এক ধাক্কা মেরে নিচে ফেলতে। লেকচারের তীব্র রেজা না হয়ে মাস্তান বিট্টু হলে ফেলেও দিত। দ্বিতীয়বার ভাবত কিনা সন্দেহ। ও খুব কষ্টে বখাটে পনার পুরনো রাগঢাক মাটি চাপা দেয়। তেতো মেজাজের সামনে ফিরতেই ভরকে উঠল কেমন। ছেলে মেয়ে সবাই হা করে চেয়ে আছে। তীব্র অপ্রস্তুতিতে গলা খাকড়ি দিল। আশ্চর্য তো, এগুলো এভাবে তাকিয়ে আছে কেন? ওর কি রূপ বেয়ে পড়ছে? সে আরেকবার গলা ঝাড়ে। কোত্থেকে শুরু করবে, কি বলবে, কিছুই বুঝতে পারছে না। জীবনে কাউকে পড়িয়েছে নাকি, না মনোযোগ দিয়ে ক্লাস করেছে? পাশমার্ক তোলার মতো পড়তো কিনা সন্দেহ। তীব্র ঘাড় চুলকায়। কি সম্বোধন করবে এগুলোকে? তুই, তুমি, না আপনি? তুই বললে ভালো দেখাবে? এই তুমি জিভে আনতে তার কষ্ট হবে, ভীষণ কষ্ট। ফোরকান ব্যাটাকেই সার সার করতে হিমশিম খাচ্ছিল খুব। অনেকবার আটকে আটকে আসছিল গলায়। আর একটু অসাবধান হলেই অভ্যেসবশত তুই তোকারিটা বেরিয়ে যেত বাইরে। তীব্র হাস ফেলে। প্রস্তুতি নিল পরিস্থিতি মোকাবিলার। সামনে চেয়ে সহজ সাবলীল ভাষায় শুধল, তাহলে কি খবর সবার? উত্তর এলো একসাথে, গুড স্যার। তীব্রর ক্লাসে ব্যষ্টিক অর্থনীতি পড়ানোর কথা, এটাই নির্ধারণ করেছেন ফোরকান। কিন্তু কোন চ্যাপ্টার কীরকম দেখতে ওর মনে নেই। ছাত্রজীবনে একটু ভালোভাবে পড়লে হয়তো মনে থাকত, কিন্তু এখন করারও নেই কিছু। যা কীর্তি ঘটিয়েছে অতীতে, সেসব তো আর পাল্টানো যাবে না। আর এই জন্যেই সে নাহিদকে সঙ্গে নিয়ে এসেছে, কারণ ওদের দলে একমাত্র ওটাই পড়াশোনায় ভালো। যদি একটু কাজে লাগে এখন। তীব্র ঠোঁট কামড়ে কামড়ে ভাবল এই মুহূর্তে কি করা যায়। নৌকার দাঁড় তো অন্যদিকে টেনে নেওয়া জরুরি। সে ভাবাভাবি রেখে ঝট করে চাইল। একেবারে গাঢ় চোখে চেয়ে মুগ্ধ হওয়ার মতো হাসতেই চোখ আটকে গেল তনুজার। বেঞ্চের সাথে কনুই রেখে গালে হাত দিয়ে বলল, কি হাসি, মেরে ফেলল রে। তীব্র হোয়াইট বোর্ডের সামনে পাতানো টেবিলের কাঠের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো। এক পায়ের সাথে অন্য পা আড়াআড়ি করে দুই হাত গুজল পকেটে। সবার দিক চেয়ে খুব ধীর স্থির গলায় বলল, আজকে আমার প্রফেশনাল লাইফের প্রথম দিন। সবার সাথে আলাপও হচ্ছে প্রথম। আর এই সুন্দর দিনটাতে পড়াশোনার মতো বোরিং বিষয়ে আমি যাব না। তার চেয়ে বরং গল্প করি। আমরা না হয় কাল থেকে বইপত্র ঘাটব। সে ভ্রু উঁচায়, জবাব চায় সকলের। নিমেষেই হৈ হৈ পড়ে গেল। উঁচু উঁচু কণ্ঠে জানালো, জি স্যার, জি। তীব্র দেয়াল ঘেঁষে রাখা প্রথম সারির বেঞ্চের দিক ঘাড় বাঁকিয়ে চাইল। জানালা হতে ঠিকরে আসা সূর্যকিরণ চশমার গ্লাসে সোজাসুজি পড়েছে। সাদাটে চোখ সহ কাজ দুটো জ্বলে উঠল হীরের মতন। বেঞ্চের কর্নারে বসা মেয়েটিকে বলল, পরিচয় দে দিন আপনার। দুইটুকু অটি বেগে গিলে ফেলেছে। সন্তর্পণে লাফ দিয়েছে আপনি আজ্ঞেতে। মেয়েটি উঠে দাঁড়ালো, স্ফূর্ত গলায় নামঢাম জানালো,
আলাপের সূচনা শুরু হলো। তারপর সারি বেঁধে বেঁধে এক একজন দাঁড়িয়ে পরিচয় জানাচ্ছে নিজেদের, অথচ তীব্র বিন্দুসম উৎসুক নয় এসবে। কান দিয়ে সব ঢুকে বের হয়ে যাওয়ার অবস্থা। সে পরিবেশের মোড় ঘুরেছে বুঝতেই স্বস্তির শ্বাস ছাড়ে আড়ালে। একসময় পালা এলো তনুজার। সে বসা থেকে লতিয়ে দগায়, চোখে মুখে লজ্জা ভাব, আড়ষ্ঠতায় গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। কোনো রকমে আওড়ালো, তনুজা জাহান মিমি। তীব্র বলল, আচ্ছা বসুন। একইভাবে বসল মেয়েটা, তার দু চোখ ভর্তি মুগ্ধতা, সবটা সামনের সুতনু তীব্রকে ঘিরেই। এরপরে পুষ্পিতা দাঁড়ালো। নাম বলতে হা করবে যেই তীব্র হাতঘড়ি দেখে ব্যস্ত কণ্ঠে বলে, আপাতত পরিচয় পর্ব থাক, আমার কিছু কাজ আছে, যেতে হবে এখন। কাল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। পুষ্পিতার মুখ বন্ধ, থতমত খেয়ে নাম গিলে নিয়েছে। পুরো কথাটা বলার সময় তীব্র একটা বার দেখেনি ওকে, চোখ অবধি তোলেনি। বাকিদের দিক চেয়ে বলেছে, বিদায় নিয়েই বেরিয়ে গেছে লম্বা পায়ে। পুষ্পিতার পেছনে আরও বেঞ্চ ছিল, সেখানে আরও মেয়েরা বসে। ওরাও সমান বঞ্চিত হয় এই আলাপচারিতা থেকে, তাই মন খারাপ করল। চাপা গুঞ্জন চলল এ নিয়ে। পুষ্পিতা জায়গায় বসে, তনুজার দিক চাইতেই দেখল ও অধর ফাঁকা করে দেখছে দরজায়। সে ব্যর্থ শ্বাস ফেলে বলল, স্যার চলে গেছেন তনুজা, এবার তো মুখটা বন্ধ করো। তনুজা শুনল, তবে মানল না। হাসি হাসি চেহারায় শুধু ঠোঁট নেড়ে বলল, তুমি তীব্র রেজা আর আমি তনুজা, ইস কি মিল আমাদের নামে, এ জড়ি তো রাবনে খুদ বানা দিয়া। পুষ্পিতার বিষম ওঠার জোগাড়, হতবাক হয়ে চেয়ে থাকে কিয়ৎক্ষণ। এসব শুনে মাথা ঘুরছে তার। দুনিয়া কোথায় চলে গেল? শিক্ষকের সাথেও এখন নামের মিল খোঁজে মেয়েরা। নাহিদের অবস্থা বিপন্ন, মহা বিপাকে পড়েছে সে। বিষয়টা হলো, সে আজ তীব্রর সাথে গাজীপুরে এসেছে। না, একসাথে আসেনি। তীব্র সকাল সকাল এলেও সে পৌঁছল কেবল, সাথে এক ট্রাক আসবাব। একটা ফাঁকা বাসায় দুজন ছেলে থাকতে যতটুকু লাগে ঠিক তাই তাই, না কিছু বাড়তি না কিছু কম। যে ঘরটা ওরা ভাড়া নিয়েছে তার দরজায় বিশাল জংধরা তালা ঝুলিয়েছেন বাড়িওয়ালা। খোলার জন্য দিয়ে গেছেন মরিচা পড়া চাবি। এখন জঙে জঙে মিলে সব ওলটপালট হয়ে গেল। সেই কতক্ষণ ধরে তালা খোলার চেষ্টায় সে খুলছেই না। ওদিকে গেটের বাইরে ট্রাক দাঁড়িয়ে, তালা না খুললে সেসব ঢোকাবে কি করে? বজ্জাত বাড়িওয়ালাটাও না জানেই তো ওরা আজ আসছে এখানে, ঘরটা আগেভাগে খুলে রাখতে পারল না। নাহিদ অনেকবার চেষ্টার পর বিরক্ত হয়, আশপাশ দেখে নেয় হুনিয়ে চোখে। তার পাশের ফ্ল্যাটেও তালা ঝুলছে, কাউকে ডেকে যে একটু সাহায্য চাইবে তারও উপায় নেই। শান্ত ছেলেটার মেজাজ চটে এলো, কপালে জমা ঘাম মুছল বাহাতে। বিড়বিড় করে করে কাজে ব্যস্ত থাকার মাঝেই কানে এলো অন্য চাবির ঝনঝন শব্দ। তৎক্ষণাৎ পাশ ফিরে চায়ও, নেত্রদয় চকচক করে ওঠে সবেগে। একটা মেয়ে, সেও তালা খুলছে। নাহিদ দেখল মেয়েটা চাবি দিয়ে একটা মোড় দিতেই আরামসে লক নেমে গেল। আরে বাহ! সে সাহায্যের কথা বলতে গিয়েও থামে, ভাবে বিষয়টা ঠিক হবে না। আগ বাড়িয়ে কথা বলতে গেলে ওকে খারাপ ভাবে যদি, গালিও দিতে পারে। না না বাবা থাক, দরকার পড়লে এই তালা খুলতে খুলতেও জান দেবে, কিন্তু কোনো মেয়ের কাছে মান দেওয়া যাবে না। নুহার হঠাৎ মনে হলো ওকে দেখছে কেউ একজন। ঘরে ঢুকতে গিয়েও পেছন ফিরে তাকালো, যা ভেবেছিল তাই। কোথাকার কোনো ছেলে রীতিমতো ড্যাব ড্যাবে নজরে চেয়ে আছে এদিকে। ভ্রু কুচকালো নুহা, মেজাজটাও খারাপ হলো বটে। খ্যাক করে বলল, কি সমস্যা, এভাবে তাকিয়ে আছেন কেন? এক আকাশ অসিদ্ধান্তহীনতা সমেত চেয়ে থাকা নাহিদ নড়ে চড়ে উঠল। থতমত খেয়ে বলল, জি কই, কিছু না তো। নুহা পুরোপুরি ঘুরে দাঁড়ালো ওর দিকে। কিছু না হলে ঠোঁট দুটো অমন ইস্ট ওয়েস্ট ছড়িয়েছিল কেন? নাহিদ অপ্রতিভ হয়, চোখ নামিয়ে নেয়। সে তো বাজেভাবে তাকায়নি, শুধু ভাবছিল সাহায্য চাইবে কিনা, আর এতেই বিশ্রী একটা অবস্থা হয়ে গিয়েছে। মেয়েটা তার ফুলের মতো পবিত্র চরিত্রখানা নিয়ে সন্দেহ করল নাকি? নুহা তীক্ষ্ণ নজরে নাহিদকে দেখছে। নিতান্ত ভোলা ভালা একটা মুখ, ঢিলে শার্ট পরনে, কলার অবধি বোতাম লাগানো, গলার হার দেখার অবস্থাও রাখেনি। শার্টের হাতা কবজি অবধি টানা, কালো চুলগুলো একপাশে সিথি করে আছড়েছে। সে কপাল কুচকে রেখেই নাহিদের আপাদমস্তক মেপে নেয়, এতে অধিক অস্বস্তিতে গাঁট হয় ছেলেটা। হাত দিয়ে কলারটা ঠিকঠাক করে আরেকটু। নুহা মনে করার ভঙ্গি করে বলল, আপনাকে কোথায় যেন দেখেছি, চেনা চেনা লাগছে। কিন্তু আমি যে আপনাকে চিনি না। নুহার প্রয়াস ব্যর্থ, সে মনে করতে পারল না, তবে স্বর পুরু করে শুধল, নতুন এসেছেন? নাহিদ দাঁত মেলে হেসে বলল, জি। নুহা কাটকাট গলায় বলল, উত্তর জানতে চেয়েছি, দাঁত দেখতে চাইনি। দাঁত দেখাচ্ছেন কেন? নাহিদের হাসি মুছে যায়, চটপট দাঁতগুলো ঢুকিয়ে নিল। নুহা ভ্রু উঁচিয়ে বলল, ফ্যামিলি সহ থাকবেন? নাহিদ মুখ কালো রেখে বলল, জি না, 2 বন্ধু উঠেছি। নুহা অবাক হয়ে বলল, 2 বন্ধু মানে ব্যাচেলার? আমরা এখানে মেয়েরা আছি জেনেও বাড়িওয়ালা আঙ্কেল ব্যাচেলার কিভাবে ভাড়া দিলেন? বিপরীতে নাহিদ খুব আস্তে আস্তে বলল, জি সেটা আমি জানি না আপু, চাচাই ভালো বলতে পারবেন। মাথায় আগুন ধরে গেল নুহার। উষ্ণ দুপুরের রাগ বর্তালো বাড়ির মালিকের উপর। একে তো মা সারাদিন বাইরে থাকে, ঘরে ওরা 2 যুবতী মেয়ে, তার ওপর পুষ্পিতার অমন সুশ্রী চেহারা, বিপদ তো পাশের ফ্ল্যাট থেকে হেঁটে হেঁটে আসবে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা তুমুল ঝগড়া বাঁধানোর সিদ্ধান্ত নিল। আগে হাত মুখ ধুয়ে আসা যাক। যেই ভুরে ঢুকতে যাবে নাহিদ অমনি পিছু হতে ডাকে,
আপু শুনুন। ফিরে চাইল নুহা। কি হয়েছে? কর্কশ গলা শুনে আর কথা বলার সাহস পেল না ও। দুধারে মাথা নেড়ে জানালো, কিছু না, কিছু না। নুহার মেজাজ পুরো তেতিয়ে এলো এবার। কিছু না হলে ডাকলেন কেন? শুধু শুধু ডেকে আমার মাথা গরম করাটা আপনার উচিত হয়েছে? নাহিদ নিষ্পাপ কণ্ঠে বলল, শুধু শুধু ডাকিনি তো আপু, আসলে আমি তালাটা কিছুতেই খুলতে পারছি না। আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন? নুহা একবার তালার দিক দেখে। ছেলে মানুষ একটা তালা খুলতে ওর সাহায্য চাইছে, কি হাস্যকর ব্যাপার স্যাপার। তবে মানা করল না, এগিয়ে এসে বলল, সরুন। বাধ্যের নাই সাইড হয়ে দাঁড়ালো নাহিদ। নুহা তালা হাতে ধরে উল্টে পাল্টে দেখল। ওর দিক চেয়ে বলল, খুলব কি আমার মাথা দিয়ে? চাবি কই? ও হ্যাঁ হ্যাঁ, এই যে। শশব্যস্ত চাবির রিংটা ওর দিকে এগিয়ে দিল। নুহা নিল, গাঁথল তালাতে, কিন্তু প্রথমেই খোলা গেল না। বহুদিন এই ফ্ল্যাটে ভাড়াটিয়ে ওঠেনি, তাই তালা ব্যবহারও হয়নি হাতে গোনা। নুহা মোচড়ামুচড়ি করল কিছু সময়। নাহিদ কানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, হচ্ছে না, পারছেন না, খুলছে না। তো আজকের গল্পটি শেষ হয়ে গেল। তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।